প্রিয়াঙ্কা তার স্বামী অঞ্জন এবং শাশুড়ি মা বৈশাখী দেবীর সঙ্গে বাস করে। প্রিয়াঙ্কা ভীষণই অলস প্রকৃতির মেয়ে ছিল। সংসারের কাজকর্ম করতে তার একদমই ভালো লাগে না। সে নিজেকে ভীষণ মডার্ন বলে মনে করত। প্রত্যেকদিন বাইরে ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে পার্টি করা, সিনেমা দেখতে যাওয়া ইত্যাদি তার পছন্দের বিষয় ছিল। তার এই স্বভাবের জন্য প্রিয়াঙ্কা সবসময় তার শাশুড়ি মায়ের কাছে বকা শুনত। এমনই একদিন, কি হলো বৌমা, সকাল 9টা বাজে, তুমি এখনো পর্যন্ত জলখাবার বানাওনি? আমরা ব্রেকফাস্ট করব কখন? আমার ছেলেটা অফিসে যাবে, একটু পরেই তো বেরোবে। ওকে না খেয়ে অফিসে যাবে? তোমার তো দেখছি ঘুমই ভাঙছে না। উফ মা, এমন করছেন কেন? আপনি তো জানেন কালকে সারা রাত আমার ঘুম হয়নি, সেই জন্য উঠতে একটু দেরি হচ্ছে। উঠতে দেরি হচ্ছে তারও তো একটা কারণ আছে। কালকে তো তোমরা মাঝরাতে সিনেমা দেখতে গিয়েছিলে। সারা রাত যদি বাড়ির বাইরে থাকো তাহলে সকালবেলা ঘুম থেকে উঠবে কিভাবে? উফ, আপনার মতো অত্যাচারী শাশুড়ি মা আমি কখনো দেখিনি। আমার মায়ের বাড়িতে গিয়ে দেখবেন চলুন, আমার মা আমার বৌদিদের কতটা ভালোবাসে। কোনো শাসন বারণ কিচ্ছু নেই। আমার দুই বৌদি শ্বশুর বাড়িতে নিজেদের ইচ্ছে মতো থাকতে পারি। আমার বৌদিরা সকাল 10টার সময় ঘুম থেকে উঠলেও আমার মা কিচ্ছু বলে না। কে কি করছে তা দেখে আমার কোনো লাভ নেই। আমার বাড়িতে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা আমাকে সেটাই দেখতে হবে। যাও, তাড়াতাড়ি যাও, এখনই আধ ঘন্টার মধ্যে জলখাবার বানিয়ে নিয়ে এসো। এই বলে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু প্রিয়াঙ্কার তখন রান্না করতে একটু ইচ্ছা হয় না, তাই সে জোর করে তখনই তার স্বামীকে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসার জন্য বলে দেয়। আর তখন প্রিয়াঙ্কা তার মাকে ফোন করে বলে, মা, এ তুমি আমার কোন বাড়িতে বিয়ে দিলে বলো তো? আমার শাশুড়ি একদম ভালো নয়, একটু শান্তিতে ঘুমাতে দেয় না। আমি আমার বরের সঙ্গে বাইরে ঘুরতে গেলেও ওনার সমস্যা। সকাল 9টা বাজবে না, দরজার কাছে এসে চিৎকার শুরু করে দেবে। সারাদিন শুধু রান্না করতে বলবে আর বাড়ির কাজ করতে বলবে। কি, তোর শাশুড়ি মা তোর সঙ্গে এরকম করছে? তোর শাশুড়ি মা তো খুবই শয়তান মহিলা দেখছি। আমার মেয়েটার উপর এভাবে অত্যাচার করছে। এই বড় বৌমা, তরকারিতে নুন বেশি দিয়েছো কেন? আমি এই তরকারি কিছুতেই খেতে পারবো না। যাও, এক্ষুনি আমার জন্য অন্য তরকারি বানিয়ে নিয়ে এসো। কি হলো, যাও। কি হলো মা, তুমি কি এখন খাবার খাচ্ছ নাকি? আর তুমি এত সকাল সকাল ব্রেকফাস্ট করা কবে থেকে শুরু করলে? আগে তো যখন আমি ওই বাড়িতে থাকতাম তখন তো তুমি বেলা 11টার আগে খেতেই চাইতে না। এখন আমি সবকিছু পাল্টে দিয়েছি। ভোর 5টা বাজতেই আমি আমার দুই বৌমাকে ঘুম থেকে ডেকে তুলি। সকাল 8টার মধ্যে আমার জলখাবার রেডি করতে হয়, আর তারপর দুপুর 1টার মধ্যে লাঞ্চ। এদেরকে ভালো করে টাইট না দিলে বিগড়ে যাবে। আমি সারাদিন এদেরকে সংসারের কাজের মধ্যেই ব্যস্ত রাখি, তবেই তো এদের মাথায় উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসবে না। নাইবা এরা বন্ধুদের সঙ্গে দেখা করতে চাইবে, আর নাইবা বাইরে ঘুরতে যেতে চাইবে। ওরে বাবা, তুমি তো ভীষণ চালাক মা। যাক, একদম ঠিক করেছো। বৌদিদের সঙ্গে এমন করাই উচিত। আচ্ছা মা, আমি এখন রাখছি, অঞ্জন খাবার নিয়ে চলে এসেছে। এই বলে প্রিয়াঙ্কা বাইরে থেকে নিয়ে আসা খাবার তার শাশুড়ি মাকে খেতে দেয়। কিন্তু সেই লুচি তরকারি খেয়ে বৈশাখী দেবী বুঝতে পারে সেই খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়েছে। ও, সামান্য জল খাবারটুকু তুমি বাড়িতে তৈরি করতে পারলে না? আমার ছেলেকে তুমি অমনি বাইরে থেকে খাবার নিয়ে আসতে বলে দিয়েছো? তুমি কি একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারো না? কি পারো তুমি? তাতে কি হয়েছে মা? আপনি যদি একদিন বাইরের খাবার খান আপনার কি পেট খারাপ করবে? সত্যি আপনি দিন দিন ভীষণ অত্যাচারী হয়ে যাচ্ছেন। আপনি ইচ্ছা করে আমার উপরে কাজের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনি একবার আমার সঙ্গে আমার মায়ের বাড়িতে গিয়ে দেখবেন চলুন। আমার মা নিজে রান্না করে আমার দুই বৌদিকে খাওয়াই। সত্যি আমার মায়ের মতো শাশুড়ি মা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। প্রিয়াঙ্কার মুখে বারবার এরকম নিজের মায়ের প্রশংসা শুনে বৈশাখী দেবী এবার প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই, তুমি কি তোমার মায়ের প্রশংসা ছাড়া আর অন্য কিছু করতে পারো না? ঠিক আছে, চলো, আমি কালকেই তোমার মায়ের বাড়িতে যাব। আমিও দেখতে চাই তোমাদের বাড়ির বৌমাটা কতটা সুখে আছে আর তোমার মা কতটা ভালো শাশুড়ি মা। আচ্ছা ঠিক আছে, আমি আমার মাকে ফোন করে জানিয়ে দিচ্ছি। আমরা কালকেই তাহলে আমার মায়ের বাড়িতে যাচ্ছি, ঠিক আছে? এই বলে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে নিজের ঘরে গিয়ে দরজা লক করে তার মাকে ফোন করে। ওমা, আমি তো ভালো মতো ফেসে গেছি। আমি সবসময় তো আমার শাশুড়ি মায়ের কাছে তোমার নামে প্রশংসা করি যে আমার মা শাশুড়ি মা হিসেবে খুবই ভালো, কিন্তু এখন আমার শাশুড়ি মা আমার সঙ্গে ওই বাড়িতে যাবে বলছে। তুমি কেমন শাশুড়ি মা সেটা দেখার জন্য। কি বলছিসটা কি? তুই তো আমাকে ভালোই বিপদের মধ্যে ফেলে দিলি। কি দরকার ছিল আমাকে নিয়ে উদাহরণ দেওয়ার? এবার কি হবে তাহলে? কি আর হবে, আমার তো মনে হচ্ছে খুব ভালো হচ্ছে যা হচ্ছে। শোনো মা, তোমাকে আমি যা যা শিখিয়ে দিচ্ছি তুমি তাই তাই করবে। আমার শাশুড়ি মায়ের সামনে তুমি সব সময় ভালো শাশুড়ি মা হওয়ার নাটক করবে। আর আমরা যে কদিন ওখানে থাকবো তুমি বৌদিদেরকে কোনো কাজ করতে দেবে না, ঠিক আছে? সব কাজ তুমি একা করবে। এসব দেখে আমার শাশুড়ি মাও নিজেকে শুধরে নেবে, আর তারপর বাড়িতে এসে আমার শাশুড়ি মাও সব কাজ করবে, আমাকে কিছু করতেই বলবে না। এভাবে প্রিয়াঙ্কা তার মায়ের সঙ্গে ভালো মতো প্ল্যানিং করে।
পরের দিনে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে নিয়ে নিজের মায়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সাগরিকা দেবীকে দেখে প্রিয়াঙ্কার দুই বৌদি মধুমিতা এবং কবিতা প্রথমেই তাকে প্রণাম করে। ঠিক আছে, প্রণাম করতে হবে না, সব সময় তোমরা ভালো থেকো। দেখেছো বৌমা, তোমার দুই বৌদি কতটা সংস্কারী, বাড়িতে ঢুকতে না ঢুকতেই প্রণাম করলো। আবার দেখো তোমার বৌদিরা কি সুন্দর শাড়ি পরে আছে। তুমি তো তোমার বৌদিদের মতো একটু সংস্কারী হতে পারতে বলো, সব সময় ছোট ছোট মডার্ন জামা কাপড় পরে ঘুরে বেড়াও। আচ্ছা দিদি, আপনি আসুন না, এত দূর থেকে এলেন, আগে ভেতরে চলুন। এই শুনে বৈশাখী দেবী এবং প্রিয়াঙ্কা দুজনে বাড়ির মধ্যে ঢুকে সোফার উপর বসে পড়ে। তখনই প্রিয়াঙ্কার দুই বৌদি নিজেদের শাশুড়ি মায়ের কাছে এসে বলে, আচ্ছা মা, আমরা কাকিমণির জন্য কি রান্না করব? আজকে তো নিশ্চয়ই অনেক কিছুই ভালো ভালো খাবার রান্না করতে হবে। বিয়ের পর আমাদের ননদের শাশুড়ি মা প্রথমবার আমাদের বাড়িতে এসেছে বলে কথা। আরে না না, তোমরা রান্না করবে কেন? তোমাদেরকে আমি কখনো রান্না করতে বলেছি? প্রত্যেকদিন তো আমি রান্না করি। আজকে বাড়িতে অতিথি এসেছে বলে আমার দুই বৌমাকে দিয়ে আমি কাজ করাবো তা কিন্তু নয়। তোমরা এখানে বসো, এনাদের সঙ্গে গল্প করো, আমি রান্না বান্না করে নিয়ে আসছি। এই বলে সাগরিকা দেবী রান্নাঘরে রান্না করতে চলে যায়। অন্যদিকে মধুমিতা এবং কবিতা নিজেদের শাশুড়ি মায়ের এরকম অদ্ভুত আচরণ দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। তাই তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে শুরু করে। এই আমাদের শাশুড়ি মায়ের কি হলো বলতো? আমি তো এই বাড়িতে এসে পর্যন্ত শাশুড়ি মাকে কখনো রান্নাঘরে ঢুকতে পর্যন্ত দেখিনি, আর আজকে শাশুড়ি মা বলছে নিজে রান্না করবে। আমিও তো ব্যাপারটা ঠিকঠাক ভাবে বুঝতে পারছি না গো দিদি। আমরা শারীরিক ভাবে অসুস্থ থাকলেও শাশুড়ি মা আমাদেরকে একটা দিনও রেস্ট দেয় না। অসুস্থ শরীর নিয়েই আমাদেরকে বাড়ির কাজকর্ম রান্না বান্না করতে হয়। কিন্তু আজকে আমাদের ননদের শাশুড়ি মায়ের সামনে মা কত ভালো সাজার নাটক করছে দেখেছো? যাক, ভালোই হয়েছে, আমরা আজকে একটু বসে বসে শান্তি করে খেতে পারবো। এই ভেবে মধুমিতা এবং কবিতা দুজনেই খুশি হয়ে প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি মায়ের পাশে গিয়ে বসে পড়ে, আর তারা সকলে মিলে গল্প করতে থাকে। অন্যদিকে রান্নাঘরে প্রচন্ড গরমের মধ্যে রান্না করতে করতে সাগরিকা দেবীর প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। আমার একমাত্র মেয়েটার জন্য আমাকে কতটা কষ্ট করতে হচ্ছে। সেই কত বছর আগে আমি যে রান্না করেছিলাম আমার তো মনেই পড়ে না। আমার তো মনে হচ্ছে আমি রান্না বান্না করাও ভুলে গেছি। আর এই রান্নাঘরে এত গরম কেন? বাপরে বাপ, মনে হচ্ছে আমি যেন মরেই যাব। আমার মেয়েটা আমাকে ভালো মতোই ফাঁসিয়ে দিয়েছে দেখছি। বেশ কয়েক ঘন্টা পর সাগরিকা দেবী রান্না বান্না করে সমস্ত খাবার একে একে ডাইনিং টেবিলে নিয়ে চলে যায়। শাশুড়ি মাকে অনেক কিছু খাবার রান্না করতে দেখে মধুমিতা এবং কবিতা প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর তারা সবাইকে খাবার পরিবেশন করে দিতে যাবে। তখনই সাগরিকা দেবী বলে, আরে আরে তোমরা বসো, তোমরা চারজনে একসঙ্গে খেয়ে নাও। আমি তোমাদেরকে খাবার পরিবেশন করে দিচ্ছি। তোমাদের খাওয়া হয়ে গেলে আমি সবার লাস্টে খাবো। কেন মা, আপনি লাস্টে খাবেন কেন? আপনি বসুন না, আমি খাবার পরিবেশন করে দিচ্ছি। কেন? আমি তো প্রত্যেক দিনই লাস্টে খাই, সবার শেষে খাওয়ার আমার তো অভ্যাস আছে। হ্যাঁ দিদি, জানেন তো আমি প্রত্যেক দিনই রান্না বান্না করে নিজের হাতে খাবার পরিবেশন করে আমার ছেলে আর বৌমাকে খাওয়াই, তারপর আমি সবার লাস্টে খাবার খাই। বাড়ির মায়েরা তো এরকমই হয়, তাই না? এরা আর কি করে বুঝবে? সাগরিকা দেবীর কথা শুনে প্রিয়াঙ্কা শাশুড়ি মা ভীষণ লজ্জা পেয়ে যায়। সে মনে মনে ভাবে সে হয়তো সত্যি সত্যি প্রিয়াঙ্কার উপর বেশি পরিমাণে অত্যাচার করে ফেলে। আর ঠিক এমন সময় প্রিয়াঙ্কা ফিসফিস করে তার শাশুড়ি মায়ের কানে কানে বলে, দেখেছেন তো মা, আমার মা কত ভালো শাশুড়ি মা। আপনি জীবনে আমাকে খাবার পরিবেশন করে খাইয়েছেন। দেখুন, আমার মা নিজের হাতে খাবার পরিবেশন করে বৌমাদেরকে খাওয়াচ্ছে। বৌমার কথা শুনে বৈশাখী দেবী কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। এভাবেই সেদিন সারাটা দিন সাগরিকা দেবী নিজেই বাড়ির সমস্ত কাজকর্ম করে। কিন্তু রাত্রিবেলা সে যখন ঘুমাতে যায় তখন সে তার হাতে পায়ে ভীষণ পরিমাণে ব্যথা অনুভব করে। ওরে বাবা রে বাবা, একদিন বাড়ির কাজকর্ম করেই আমার কোমর, হাত পা, মাথা সব ব্যথা হয়ে গেল। প্রিয়াঙ্কা তো বলল ওর শাশুড়ি মা এখন বেশ কিছুদিন থাকবে। আমার মনে হয় না আমি কালকে আর কোনো কাজকর্ম করতে পারবো বলে। আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে। অন্যদিকে মধুমিতা এবং কবিতা দুজনেই প্রচন্ড পরিমাণে খুশি থাকে। যাক, আমাদের ননদের শাশুড়ি মা বাড়িতে এসেছে বলে আমরা তো একটু শান্তিতে থাকতে পারছি। বল, কি সুন্দর, আমাদের কোনো কাজকর্ম করতে হচ্ছে না। প্রিয়াঙ্কা শাশুড়ি মা যতদিন এখানে থাকবে ততদিন আমরা শুধু আরাম করব। হ্যাঁ দিদি, চলো আমরা ঘুমিয়ে পড়ি। আজকে এতদিন পর আমরা এত তাড়াতাড়ি ঘুমাতে পারবো। না হলে ওই বুড়িটা চালাই আমরা তো তাড়াতাড়ি ঘুমাতেই পারি না। আবার সকালবেলা ভোর 5টার সময় ঘুম থেকে ডেকে দেয়। কালকে আমাদেরকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে না, চলো। এই বলে মধুমিতা এবং কবিতা নিজের নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন ভোর 5টার সময় সাগরিকা দেবী তার দুই বৌমাকে ঘুম থেকে ডেকে তোলে।
তোমরা কি ভেবেছো আজকেও আমি বাড়ির সমস্ত কাজকর্ম করব? কালকে কাজকর্ম করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। এখন প্রিয়াঙ্কার শাশুড়ি মা ঘুমাচ্ছে। প্রিয়াঙ্কা বলল ওর শাশুড়ি মা বেলা 9টার সময় ঘুম থেকে উঠবে। তোমরা 9টা বাজার আগে বাড়ির সমস্ত কাজকর্ম, সকালে রান্না বান্না, দুপুরের রান্না বান্না সব কমপ্লিট করে নেবে। আর হ্যাঁ, সব কাজ হয়ে গেলে তোমরা তোমাদের ঘরে গিয়ে ঘুমানোর নাটক করবে। আর বেলা 10টার আগে তোমরা কিন্তু নিজেদের ঘর থেকে বেরোবে না। মা, আপনি শুধু শুধু এরকম নাটক করছেন কেন? আপনি প্রিয়াঙ্কা শাশুড়ি মায়ের কাছে ভালো সাজার চেষ্টা করছেন আর আমাদের উপর এভাবে কাজের বোঝা চাপিয়ে দিচ্ছেন। একদম বেশি কথা বলবে না। এখনই খুন্তি গরম করে মুখে চাকা দেব। কদিন আগে আঙুল পুড়িয়ে দিয়েছিলাম, ভুলে গেছো তোমরা? আমি যা বলবো তাই শুনবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে মধুমিতা এবং কবিতার মন খারাপ হয়ে যায়। অন্যদিকে সাগরিকা দেবী তার দুই বৌমার উপর অর্ডার করে নিজে ঘুমাতে চলে যায়। বেলা 9টার সময় বৈশাখী দেবী এবং প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠলে সাগরিকা দেবী প্রিয়াঙ্কা ও তার শাশুড়ি মাকে খাবার পরিবেশন করে দেয়। কি হলো দিদি, আপনার দুই বৌমাকে তো দেখতে পাচ্ছি না। ওরা খাবে না? না না, ওরা তো এখনো ঘুম থেকেই ওঠেনি। ওরা প্রত্যেকদিন বেলা 10টার সময় ঘুম থেকে ওঠে। আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে রেখে দিই। ওরা তো শুধু ঘুম থেকে উঠে খাবার খায়। আর কত মিথ্যা কথা বলবেন আপনি? আপনি আপনার দুই বৌমার সঙ্গে কেমন ব্যবহার করেন আমি সেটা জেনে গেছি। ভোরবেলা আপনি যখন আপনার দুই বৌমাকে ধমক দিচ্ছিলেন তখন আমি এই ভিডিও রেকর্ডিংটা করেছিলাম। ভাগ্যিস আমার সেই সময় টয়লেট পেয়েছিল, না হলে আসল সত্যিটা তো আমি জানতেই পারতাম না। সেই ভিডিও রেকর্ডিং দেখে প্রিয়াঙ্কা এবং তার মায়ের মুখ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। কি হলো বৌমা, কি ভেবেছো তোমাদের নাটক আমি ধরতে পারবো না? তোমার মাকে দেখার পর আমার মনে হচ্ছে আমি তোমার মায়ের থেকে অনেক বেশি ভালো শাশুড়ি মা। তোমার মা তো একেবারে জল্লাদ। তোমার বৌদিদের কখনো হাত পুড়িয়ে দেয়, কখনো মুখ পুড়িয়ে দেয়। আর আমি কি তোমার সঙ্গে কখনো এরকম করেছি? আমি যথেষ্ট বেশি স্বাধীনতা দিয়ে রেখেছি তোমাকে, তারপরও তোমার কাছে আমি খারাপ। বৈশাখী দেবীর কথা শুনে প্রিয়াঙ্কা এবং তার মা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে। তাই প্রিয়াঙ্কা এবং তার মা দুজনেই বৈশাখী দেবীর কাছে ক্ষমা চায়। সেদিনই প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি মা নিজেদের বাড়িতে ফিরে যায়। আর বাড়িতে ফিরে গিয়ে প্রিয়াঙ্কা ভালো বৌমার মতো সমস্ত কাজকর্ম করতে থাকে। অন্যদিকে সাগরিকা দেবীও তার দুই বৌমার উপর এখন কোনো রকম ভাবে অত্যাচার করে না। রুমকি মাত্র 2 মাস আগে বিয়ে করে তার শহুরে শ্বশুর বাড়িতে এসেছে। এর আগে রুমকির বাসস্থান ছিল প্রত্যন্ত এক গ্রামীণ অঞ্চলে। সেখানে শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত ঋতুই রুমকি অত্যন্ত আনন্দ করে কাটাতো। শ্বশুর বাড়িতে আসার পরে রুমকি নিজের ছেলে মানুষগুলো অনেক কমিয়ে দিলেও তার প্রিয় ঋতু শীতকাল আসার উচ্ছ্বাসটা সে তার মন থেকে কমাতে পারে না। শহরে শীতকালে তেমন কোনো মজা নেই। না আছে সবাই মিলে একসঙ্গে মাঠে বসে আগুন পোহানো, আর না আছে খেজুর গাছ থেকে খেজুরের রস পাড়তে যাওয়া, আর নাইবা আছে সকালবেলা কুয়াশা ঘন রাস্তায় শিশির ভেজা ঘাসের উপর হেঁটে আনন্দ করা। আমাকে একটু কয়েকদিনের জন্য গ্রামে নিয়ে যাবে গো, অন্তত 2-3 দিনের জন্য। এই শীতকালটা একটুও গ্রামে না যেতে পারলে আমার শান্তি হবে না, জানো। আমার পক্ষে এখন ছুটি নেওয়া একদমই সম্ভব হবে না। এমনিতেই বিয়ের জন্য বেশ অনেকগুলো দিন ছুটি নিতে হয়েছে। এরকম ঘন ঘন ছুটি নিলে কাজটাই তো থাকবে না। আমার তো এভাবে বদ্ধ ঘরে বসে শীতকাল কাটানোর অভ্যাস নেই। সেই কারণেই বলছিলাম যদি অন্তত আমাকে 2 দিনের জন্য নিয়ে যেতে আমার খুব ভালো লাগতো। এটা নয় আমাদের বিয়ের প্রথম শীতকাল, তাই তোমার এত বাড়ি যাওয়ার ইচ্ছা করছে আমি মানছি। কিন্তু এর পরের শীতকালগুলো কি করবে? সেগুলো তো তোমাকে এই বদ্ধ ঘরের মধ্যেই কাটাতে হবে। কারণ প্রত্যেক বছর শীতকালে তোমাকে তোমার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া আমার পক্ষে কতটা সম্ভব হবে সেটা তো আমি জানি না। তারা নিজেদের মধ্যে কথা বলছে এমন সময় পরাগের বোন পিয়ালি সেখানে চলে আসে। পিয়ালি রুমকিকে একেবারেই পছন্দ করে না। পিয়ালির ইচ্ছে ছিল তার প্রিয় বান্ধবী অনুষ্কার সঙ্গে তার দাদার বিয়েটা হোক, কিন্তু তাদের বাবা গ্রামে গিয়ে যে এত বড় অঘটন ঘটাবে এটা তারা কেউই বিশ্বাস করতে পারেনি। পরাগের বাবা চিন্ময় বাবু কাউকে কিছু না জানিয়েই রুমকি এবং পরাগের বিয়ে ঠিক করে বাড়ি ফিরে এসেছিল। আর সেই দিন থেকেই পিয়ালি রুমকিকে একেবারেই সহ্য করতে পারে না। তোমাদের গ্রামের লোকেরা এরকম নাটক করে বুঝি? না মানে শীত, গ্রীষ্ম, বর্ষা তো প্রত্যেক বছরই ঘুরে ঘুরে আসে, তাও সেগুলোর জন্য এত ঢং কিসের? ঢং নয় পিয়ালি, আমি সত্যিই মন থেকে চাই শীতের অন্তত 2 দিন গ্রামে গিয়ে মজা করতে। তুমিও চলো আমার সাথে, দেখবে খুব আনন্দ হবে। তারপর থেকে প্রত্যেক বছর তুমি গ্রামে যেতে চাইবে। একেবারে যেতে চাইবো না, আর এখনো যেতে চাই না আমি। তুমি জানো না মা বাবার দুজনেরই শরীর খারাপ। তুমি এখন গ্রামে যেতে চাইলে আমি একা দুজনের খেয়াল রাখতে পারবো? তাহলে তুমি বোনের সাথে কথা বলে নাও, আমি আসি, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই বলে পরাগ সেখান থেকে চলে যায়। মাত্র 2 দিনের জন্য তুমি একটু বাবা মায়ের খেয়াল রাখতে পারবে না?
মাত্র 2 দিন? সারা বছর তো আমিই দেখবো বলো। তোমার তো দেখছি গ্রামে যাবার প্রচন্ড ইচ্ছা। ঠিক আছে, আমি তোমাকে গ্রামে যেতে দেব, কিন্তু তার জন্য আমি তোমাকে যা যা বলবো তোমাকে সেগুলোই করতে হবে। কোনো কাজে না করলেই তোমার গ্রামে যাওয়া ক্যান্সেল। পিয়ালির কথা শুনে রুমকি খুবই খুশি হয়ে যায়। সে পিয়ালির কথা মতো কাজ করতেও রাজি হয়। দেখতে দেখতে শীত যত জাঁকিয়ে বসে, রুমকির গ্রামে যাওয়ার ইচ্ছাও তত প্রবল হতে থাকে। সে পিয়ালির কাছে এসে তাকে গ্রামে নিয়ে যাওয়ার কথা বললেই হয়। পিয়ালি তার কথা এড়িয়ে যায়, আর না হয় তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এভাবেই বেশ কয়েকদিন কাটে। শীতে হু হু করে কাঁপতে কাঁপতেও রুমকিকে ঘরের সমস্ত কাজ সামলাতে হয়, কিন্তু তবুও সে পিয়ালিকে একবারও জিজ্ঞাসা করতে ভোলে না যে পিয়ালি তাকে দিয়ে আর কি কি কাজ করাতে চায়। একদিন পিয়ালির সঙ্গে দেখা করতে তার বান্ধবী অনুষ্কা তাদের বাড়িতে আসে। আরে বাবা, বলে দে না, ওকে দিয়ে তুই কি করাতে চাস? তাহলে তো এভাবে আর তোর মাথা খেতে আসবে না। বল, তুই নিচে কোনো কাজও করাচ্ছিস না, আর ও সারাদিন এরকম ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। আমি তো প্ল্যান করেছি এভাবেই গোটা শীতকালটা কাটিয়ে দেব। এটাই বাড়ি তোর প্রথম শীতকাল। ও ভাবলো কি করে আমি ওকে গ্রামের বাড়িতে যেতে দেব? অতই সস্তা নাকি সবকিছু? তুইও যা বোকা। তুই যদি ওকে গ্রামে পাঠিয়ে দিস, তাহলে আমি, তুই, পরাগ, আমরা সবাই মিলে একসঙ্গে এই শীতকালটা এখানে মজা করে কাটাতে পারবো। পিকনিকেও তো যেতে পারবো। এটা অবশ্য তুই খারাপ বলিসনি। আমি তো চাই তোর সাথে থেকে আমার দাদা ওই গেয় ভূতটাকে ভুলে যাক, কিন্তু নতুন বউকে না নিয়ে কি দাদা আমাদের সঙ্গে পিকনিকে যেতে চাইবে? কেন চাইবে না? ওর বউ গ্রামের বাড়িতে ফুর্তি করবে, আর ও শহরের নিজের বাড়িতে থেকে পিকনিকে যেতে পারবে না। সেই কারণেই তো বলছি, তুই তোর বৌদিকে ওদের গ্রামে পাঠিয়ে দে। পাঠাবো তো বটেই, কিন্তু তার আগে ওকে আরেকটু শহরের শীতকালের মজাটা দিই। আফটার অল এটা ওর শ্বশুর বাড়িতে প্রথম শীতকাল বলে কথা। এই বলেই তারা দুই বান্ধবী হাসাহাসি করতে থাকে। পিয়ালি কিভাবে রুমকিকে ফাঁদে ফেলবে সেই সব ছক তারা কষতে থাকে। পরের দিন সকালবেলা রুমকি সংসারের কাজ করছে, এমন সময় পিয়ালি সেখানে আসে। পিয়ালি সচরাচর রান্নাঘরের দিকে আসে না, কিন্তু সেদিন এত ভোর থাকতে পিয়ালি সেখানে এসেছে দেখে রুমকি বেশ অবাক হয়। দেখো, কাল রাতে আমি মায়ের সঙ্গে কথা বলেছি, আর আমি জানতে পেরেছি যে আমাদের বাড়িতে বেশ কিছু নিয়ম আছে। সেগুলো তখনই ব্যবহার করা হয় যখন কেউ পুরনো চলতে থাকা নিয়মগুলো ভাঙে, আর সেগুলোর কথা বলতে আমি তোমার কাছে এলাম। কিন্তু আমি তো কোনো নিয়ম ভাঙিনি, তাহলে আমাকে বলতে এলে কেন? ভাঙনি তো কি হয়েছে, এবার তো ভাঙবে। বিয়ের প্রথম বছরে শীতকাল শ্বশুর বাড়িতে না কাটিয়ে তুমি তোমার গ্রামের বাড়িতে যেতে চাইছো, এর থেকে বড় নিয়ম ভাঙা আর কি হতে পারে? আচ্ছা, তাহলে বলো আমাকে কি করতে হবে। তোমরা যা বলবে আমি তাই করব। আমি ওই নিয়মগুলো মানতে কোনো ত্রুটি রাখবো না। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ঠান্ডা জল দিয়ে ভালো করে সারা বাড়িটা ধোবে, তারপর মুছবে। গরম জলে স্নান করবে না তুমি, আর যতটা সম্ভব শীতের পোশাক না পরার চেষ্টা করবে। এইরকম চললে তো আমি আমার গ্রামের বাড়িতে যাওয়ার আগেই মারা যাব। বাকি সবকিছু আমি মেনে নিলাম, কিন্তু শীতের পোশাক কেন পরতে পারবো না আমি? সারাদিন তো রান্নাঘরেই থাকবে, আগুনের তাপে তো তোমার গরম লাগার কথা। এরপরেও তোমার শীতের পোশাক লাগবে, আর তোমার দোষ কাটানোর জন্যই তো এত কিছু করা হচ্ছে। এখনো তো আর একটা জিনিস তোমাকে বলাই হয়নি। এখনো কিছু বলা বাকি আছে? এরপরে আর কি করতে বাকি থাকতে পারে? আমি যে বললাম গরম জলে স্নান করবে না, তার জন্য কিন্তু তুমি আবার এটা বুঝে বসবে না যে তুমি বেলার দিকে রোদ মাথার উপর চললে তবেই স্নান করতে পারবে। সকালবেলা 5টার মধ্যেই তোমাকে স্নান সেরে ফেলতে হবে, তারপরে ঘরের বাকি কাজ করবে। মা বলে দিয়েছে রাতে জামা কাপড়ে ঘরের কোনো কাজে হাত দিতে পারবে না, তাহলে নাকি তোমার দোষ কাটবে না। আমি শুধু গ্রামে যাব বলে তোমরা আমার সাথে এরকম করছো? আমার কি নিজের বাড়িতে যেতে ইচ্ছা করতে পারে না? তুমি আমাকে যেগুলো বললে সেগুলো কি ঠিক? এটা তো এই বাড়িতে আমার প্রথম শীতকাল, সেখানেও আমাকে দিয়ে এত কিছু করাবে? প্রথম শীতকালেই তুমি বাপের বাড়িতে যেতে চাইছো বলেই তো এত কিছু করানো হচ্ছে। এই পদ্ধতির সব থেকে বড় নিয়ম হচ্ছে তুমি বাড়ির পুরুষ মানুষদের এই নিয়ম পদ্ধতির ব্যাপারে কিছু বলতে পারবে না। আর মা বলেছে মাকে বারবার গিয়ে বিরক্ত করবে না, যা জিজ্ঞাসা করার আমাকেই জিজ্ঞাসা করবে। এসব আমাকে কতদিনের জন্য করতে হবে? সমস্ত কাজ তোমাকে 7 দিন ধরে করতে হবে। 7 দিনের আগে ভেঙে গেলে আবার নতুন করে 7 দিনের জন্য করতে হবে। রুমকি সত্যিই বুঝে উঠতে পারে না সে কি করবে, কিন্তু একবারে শীতকালে তার গ্রামে যাওয়ার জন্য তাকে যদি এইসব কাজ করতেই হয়, এবার সে তাতেও রাজি। পরের দিন সকাল থেকেই রুমকি কাঁপতে কাঁপতে ঘরের বাইরে বেরিয়ে ঠান্ডা জলে স্নান করে। তারপর সারা বাড়ি ঠান্ডা জল দিয়ে মুছে পরিষ্কার করে, জামা কাপড়ও কাচে এবং আরো বাকি সমস্ত কাজ করে।
এত কিছুর মধ্যে এই প্রচন্ড ঠান্ডাতেও সে কিছুতেই গায়ে একটা সোয়েটার বা একটা চাদর নিতেও রাজি হয় না। এইভাবে দু একদিন চলার পরে পুরো ব্যাপারটাই পরাগের চোখে পড়ে। তোমার কি মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে? এইভাবে তো তোমার নিউমোনিয়া হয়ে যাবে। প্রত্যেকদিন সকালবেলা উঠে স্নান করছো, সোয়েটার পরছো না। তুমি কি আমাদের বিয়ের বছরের প্রথম শীতকালটাই নিজের জীবনের শেষ শীতকাল বানাতে চাইছো? আরে এই শীতে তেমন কিছু নয়, তোমরা তো শহরে থাকো, শীত বুঝতেই পারো না। আমি এর থেকে আরো ভয়ানক ঠান্ডা আমাদের গ্রামে কাটিয়েছি। ওই ঠান্ডার কাছে এই ঠান্ডা তো কিচ্ছু না, তাই আমার সোয়েটার পরতে ইচ্ছা করছে না। তুমি তো এই কথাটা বলতে বলতেই কাঁপছো। কে বলবে তোমার ঠান্ডা লাগছে না? আর এখন কোনো কাজই করতে যেতে হবে না, চুপচাপ ঘরে বসো, আমি হিটারটা চালিয়ে দিচ্ছি। এখন আমার বসার সময় নেই, এখনো অনেক কাজ বাকি আছে। বাড়িটা ভালো করে মুছতে হবে তো। তুমি আরো কিছুক্ষণ বিশ্রাম করো, আমি একেবারে চা করে তোমাকে ডাকবো, কেমন? এই বলে রুমকি ঘরে চলে যায়। সে কাজ করতে করতে চোখের জল ফেলতে থাকে, কারণ শীত তখন অনেকটাই পড়ে গেছে। কিন্তু তবুও সে নিজের কাজ থামায় না। রুমকি গ্রামের বাড়িতে গিয়ে তার বন্ধু বান্ধব ভাই বোনেদের সঙ্গে বাড়ির পেছনের বাগানে বসে আগুন পোহাচ্ছে, তার মায়ের হাতের বানানো পিঠে খেজুরের রসে ডুবিয়ে খাচ্ছে। এসব ভাবতে ভাবতেই রুমকির মনের উৎসাহ যেন আরো বেড়ে যায়। প্রচুর ঠান্ডাও তাকে কাবু করতে পারে না। এর মধ্যে পিয়ালির সঙ্গে দেখা করতে তার বান্ধবী অনুষ্কা আবার তাদের বাড়িতে আসে। তোকে বলেছিলাম ওকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দে, কিন্তু এখন আমার মনে হচ্ছে তুই একেবারে ওকে স্বর্গে পাঠানোর বন্দোবস্ত করেছিস। ওই তো বলে শীত নাকি ওর পছন্দের ঋতু, শীতকাল নাকি ওর সবচেয়ে ভালো লাগে। ঠান্ডার মধ্যে গ্রামের বাড়িতে না গেলে নাকি ওর শান্তি হবে না। নিজের সব ভালো লাগা জিনিস একসঙ্গে করতে গেলে এটুকু তো করতেই হবে, তাই না? যদি তোর দাদা জানতে পারে তাহলে তোকেই নাই বাড়ি থেকে সারা জীবনের মতো বের করে দেয়। চুপ কর তো, কিচ্ছু হবে না। এই গেও ভূতটাকে আমি এমন শিক্ষা দেব, ও একবার গ্রামে গেলে আর কোনোদিনও আমাদের বাড়িতে ফিরে আসতে চাইবে না। তারপর ঠিক সময় বুঝে তোর সঙ্গে আমার দাদার বিয়েটা আমি দিয়ে দেব। তার জন্য কিন্তু একটু কলকাঠি পোড়াতে হবে, আগেই বলে দিলাম। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। রুমকে একেবারে পিয়ালির কথা মতো 7 দিন পর্যন্ত টানা ঠান্ডাকে অগ্রাহ্য করে সমস্ত কাজ করতে থাকে। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে শ্বশুর বাড়িতে তার প্রথম শীতকাল এত কষ্ট করে কাটবে। কিন্তু তবুও সে সমস্ত কষ্ট মুখ বুজে সহ্য করতে থাকে, শুধুমাত্র একবার তার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। 7 দিনের সমস্ত কাজ শেষ হয়ে গেলে রুমকি পিয়ালির কাছে আসে। তুমি যা বলেছো আমি সব করেছি, এবার আমাকে আমার গ্রামের বাড়িতে নিয়ে চলো। আমার মা পিঠে বানিয়েছে, সবাই শীতকালে রাস্তায় বেরিয়ে ব্যাডমিন্টন খেলছে, বাগানে বসে সবাই আগুন পোহাচ্ছে। মিঠু আর রাজু সকাল সকাল খেজুরের গুড় আনতে চলে গেছে। এসব তুমি কি বলছো? কি হলো, উত্তর দাও। পিয়ালি আরো কিছু প্রশ্ন করতে যাবে তার আগেই রুমকি মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। পিয়ালি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে সবাইকে ডাকে। সবাই মিলে রুমকিকে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা দেখে ডাক্তার এবং নার্সেরা সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করে দেয়। আপনার স্ত্রীর এরকম সাংঘাতিক অবস্থা হলো কি করে? নিউমোনিয়ার এরকম ভয়ানক কেস আমি তো কখনোই দেখিনি। এখন আমাদের ওষুধের থেকে উপরওয়ালার আশীর্বাদ ওর জন্য অনেক বেশি দরকারি। উপরওয়ালাকে ডাকুন। কিরকম কপাল আমার ছেলেটার, মাত্র 3 মাস হয়েছে বিয়ে হয়েছে, কোথায় শান্তিতে ঘর সংসার করতে পারবে তা নয়, এসব গ্রামের অপুষ্টিতে ভোগা আর রুগ্ন মেয়ে আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। শহরের এইটুকু ঠান্ডাতে যার নিউমোনিয়া হয়ে যায়, সে সারা জীবন আমাদের সঙ্গে কাটাবে কি করে? ডাক্তারবাবু এবং মিতা দেবীর কথা শুনে পিয়ালি হাউ হাউ করে কাঁদতে থাকে। সে সবাইকে সমস্ত সত্যি কথা বলে দেয়। সব কথা শুনে তার বাড়ির প্রত্যেকেই তার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে বারবার করে ক্ষমা চাইলেও কেউ তাকে ক্ষমা করতে রাজি হয় না। একটু আগে আমার বলা সমস্ত কথা আমি ফিরিয়ে নিচ্ছি পরাগ, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর বোনকে সঠিক শিক্ষা দিয়ে মানুষ করতে পারিনি। আমি উপরওয়ালাকে ডাকছি যেন বৌমা প্রাণে বেঁচে যায়। ও সুস্থ হয়ে বাড়ি ফিরে এলে আমরা সবাই ওকে নিয়ে ওর গ্রামের বাড়িতে যাব। এভাবেই তারা অধীর আগ্রহে ডাক্তারবাবুর অপেক্ষা করতে থাকে। বেশ কয়েক ঘন্টা পরে ডাক্তার এসে জানায় যে রুমকি এখন বিপদ মুক্ত, আর কয়েকদিন বিশ্রাম নিলেই সে ঠিক হয়ে যাবে। আরো বেশ কয়েকদিন দেখতে দেখতে কাটে। রুমকি একটু সুস্থ হয়ে উঠলেই তার শ্বশুর বাড়ির সকলে মিলে তাকে নিয়ে তার গ্রামের বাড়িতে ঘুরতে যায়। রুমকি সেখানে আনন্দ করে মজা করে শীতকালটা কাটিয়ে দেয়।